দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরে আসার ভিডিও দেখিয়ে পর্ব শুরু করলাম, কিন্তু ফিরে আসলেও মন, দেহ, দল সবই পড়ে থাকলো দিল্লিতে। আজকে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। আমি আপনাদের সামনে বলছি একটা চিঠি, প্রথমে কোনো রকমের ভনিতা ছাড়াই আগে আপনাদের একটা চিঠি দেখিয়ে ফেলি চট করে। দেখতে পাচ্ছেন এই চিঠিটি লিখেছে কেসি বেণুগোপাল। তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির। তিনি একটা চিঠি লিখেছেন, কি বলছেন? Dear colleague, an urgent meeting of all general secretaries, in charges and PCC president, that is Pradesh Congress president, will be held on 11th June 2026 at 11:30 AM at India Bhavan 9A Kotla Marg, New Delhi. Honorable Congress president will preside over the meeting. You are kindly requested to attend the meeting বলে সেখানে সাইন রয়েছে বেণুগোপালের, কেশব বেণুগোপালের। অর্থাৎ খুব আর্জেন্টলি মাত্র একদিনের নোটিশে সমস্ত রকমের জেনারেল সেক্রেটারিজ এবং প্রদেশ কংগ্রেস যারা সভাপতি রয়েছেন তাদেরকে ডেকে নেওয়া হলো একদিনের মাত্র নোটিশে। কেউ মনে করতে পারছেন না অতীতে এত তাড়াতাড়ি একদিনের শর্ট নোটিশে কংগ্রেস এর আগে কখনো মিটিং করেছেন কিনা। আর এই জায়গায় আজকে অঙ্ক কষে, হিসাব কষে দেখানোর চেষ্টা করব কেন মমতা বন্দ্যোপাধ্যায় মিশে যেতে চাইছেন। মানে সেই কবির ভাষায় বলতে গেলে 28টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। অর্থাৎ কংগ্রেসকে ভেঙে চুরমার করে দেওয়ার স্বপ্ন যার ছিল, সেই নিজে কার্যত একটা সময় রাজনৈতিক দল তৈরি করেও সাফল্য পেয়েও দুর্নীতি, কংগ্রেসের কাছ থেকে দুর্নীতি শিক্ষা করেও আলটিমেটলি নিজের দলটাকেই চুরমার হয়ে ভেঙে গেল। আবারও কংগ্রেসে মিশে যাওয়ার পালা। কেন? তৃণমূল কংগ্রেসের কি লাভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি লাভ, আর কংগ্রেসের কি লাভ? এই পার্সপেক্টিভে আজকের আলোচনাটা আপনাদের সামনে করব। আমি একেবারে 100% শিওর অনেক নতুন তথ্য পাবেন এবং আপনাদের ভালো লাগবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি একটি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম আব্দুল মান্নান, যিনি প্রাক্তন বিরোধী দলনেতা ছিলেন এই প্রসঙ্গে, কিন্তু তিনি আমার সঙ্গে বলেছিলেন ফোনে কথা বলতে রাজি হননি, তাই তার বক্তব্যটা শোনাতে পাচ্ছি না। আমি এখানে আপনাদের সামনে সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা দেব সেটা হচ্ছে, ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেসের সঙ্গে মিশে যেতে চাইছে, অর্থাৎ কংগ্রেস অ্যাকসেপ্ট করছে, কিন্তু কোন কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাকসেপ্ট করছে? এইটা হচ্ছে মেন প্রশ্ন। তো কেন অ্যাকসেপ্ট করবে একটা হেরে যাওয়া দল, যাদের দেখলেই ডিম ছুটছে, যারা রাজনৈতিক কন্ট্রোল মানে রাখতে পারছে না, তাদেরকে নিয়ে লাভ কি? আসলে ভারতের রাজনীতিতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুটোই অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল। একটা শেষ হয়ে গিয়েছে আর একটা শেষ হওয়ার দিকে, একটু সময় লাগছে কিন্তু পরিণতি একই হবে। কিন্তু এই অবস্থায় দুজন দুজনকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন কেন? আগে আসি প্রথমে কংগ্রেসের তরফ থেকে ব্যাখ্যায়। দেখুন, কংগ্রেস আঁকড়ে ওঠার চেষ্টা করছে তার সুস্পষ্ট কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই বিপুল সম্পত্তি। তৃণমূল কংগ্রেসের যে বিপুল সম্পত্তি রয়েছে সেটা আপনারা কল্পনা করতে পারেন যে একটা আঞ্চলিক দল, যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া দ্বিতীয় কোনো রাজ্যে যাদের অস্তিত্ব নেই, তারা ভারতীয় জনতা পার্টির পর এই গোটা ভারতবর্ষের রাজনৈতিক দলগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থশালী একটা রাজনৈতিক দল ছিল। আমি এক বছর আগেকার একটা মানে তথ্য আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখুন আমার স্ক্রিনে, যেখানে ভারতীয় জনতা পার্টি খুব স্বাভাবিকভাবে নাম্বার 1-এ রয়েছে। এদের টোটাল ঘোষিত সম্পত্তির পরিমাণ 5,594 কোটি টাকা। দ্বিতীয় ভাবুন মাত্র একটা ছোট্ট রাজ্যে থাকা একটা আঞ্চলিক দল, অল ইন্ডিয়া নাকি, যার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তাদের ঘোষিত সম্পত্তির পরিমাণ 1,592 কোটি টাকা। তাও 1-1.5 বছর আগেকার সম্পত্তিটি এখন বেড়ে 2,000 কোটি টাকা, মানে ইন্টারেস্ট হলেই সেটা ছাপিয়ে যাওয়ার কথা। এরপরে তৃতীয় রয়েছে প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া কংগ্রেস, অর্থাৎ যে কংগ্রেসের সঙ্গে মিশে যেতে চাইছে তাদের সম্পত্তির পরিমাণ 1,351 কোটি টাকা। এবার ভাবুন 1,351 কোটি টাকার কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের মতো এই 1,592 কোটি টাকার একটা রাজনৈতিক দলকে পাশে পেয়ে যায়, প্রত্যক্ষভাবে
বা সরাসরি যদি মিশে যায়, তাহলে এই অঙ্কটা অনেকটাই ভারতীয় জনতা পার্টির কাছাকাছি চলে আসবে। এবং সেই কারণেই কংগ্রেসের দিক থেকে এটা যথেষ্ট একটা লাভের হিসাব তাদের দিক থেকে। অন্য আরো একটি পার্সপেক্টিভ রয়েছে কেন কংগ্রেস মিশে যেতে চাইছে। অন্য লাভের কারণটা আপনারা ভেবে বলুন। সেটা হচ্ছে, এখনো পর্যন্ত এবারের যে নির্বাচন হয়েছে, মোটামুটি একটা বলছি আমি আপনাদের সামনে, এবারের যে নির্বাচনটা হয়েছে, তৃণমূল কংগ্রেস এখনো 40%-এর কাছাকাছি ভোট পেয়েছে। 78টি আসন পেয়েছে, 40%-এর কাছাকাছি ভোট পেয়েছে। কংগ্রেস মনে করছে যে কংগ্রেসের ভোট শেয়ার কার্যত পশ্চিমবঙ্গে ওই 6-8%-এর মতো বা তারও কম, সেই কংগ্রেস মনে করছে যে এমন একটা রাজনৈতিক দল যদি আমার সঙ্গে মিশে যায়, যাদের ভোট শেয়ার পশ্চিমবঙ্গে এবারে এত খারাপ ফল হওয়ার পরেও যাদের 40-এর আশপাশে পার্সেন্টেজে ভোট শেয়ার ছিল, এরা যদি মিশে যায়, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে কিন্তু কংগ্রেস অনেক শক্তিশালী হয়ে যাবে। এটা তারা মনে করছে, যদিও সম্পূর্ণ ভ্রান্ত ধারণা যদি এটা তারা মনে করে থাকেন। কেন ভ্রান্ত ধারণা? আমার কথাটা দেওয়ালের গায়ে লিখে নেবেন। পরবর্তী যে লোকসভা নির্বাচন রয়েছে কিংবা পঞ্চায়েত নির্বাচন তার আগে রয়েছে, তারপরে যে লোকসভা নির্বাচন রয়েছে, আপনারা দেখে নেবেন যে এই তৃণমূল কংগ্রেস ভোট শেয়ার ধরে রাখতে পারে কিনা। পশ্চিমবঙ্গের মানুষের একটা নেচার রয়েছে, প্রথমবারটা অনেকে সাহস করে বিরোধী পক্ষে ভোট দিতে চান না, তারপরে একবার যখন দেখেন পরিবর্তন হয়ে গেছে, তখন সবাই মিলে পরিবর্তন করে দেয়। ঠিক যেমন সিপিএম এর সময় তাই হয়েছিল, খেয়াল করে দেখবেন। সিপিএম এর মানে শূন্য আসতেও কিন্তু ওই দুটো ইলেকশন সময় লেগেছিল। এই তৃণমূল কংগ্রেসও শূন্যতে নেমে যাবে, ওদের দুটো ইলেকশনও লাগবে না, এই ইলেকশনে দেখবে কার্যত শূন্যের কাছাকাছি তারা নেমে যায়, কার্যত না শূন্যই নেমে যাবে। তো এইখানে যে লাভের অঙ্ক ঘরে তোলার চেষ্টা করছে কংগ্রেস, এটা তোলা সম্ভব নয়। এবার দেখুন, মানে কত হিপোক্রেট রাজনীতি বা হিপোক্রেটিক রাজনৈতিক নেতা না হলে এই কাজটা করা যায় না। কিছুদিন আগে ভোট প্রচারে এসেছিলেন রাহুল গান্ধী, এসেছিলেন তো। সেই ভোট প্রচারে এসে তিনি সরাসরি এই রাজ্যে দাঁড়িয়ে, মানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন। কি বললেন? বললেন যে ইনি যদি ঠিকঠাক ভাবে রাজ্য সামলাতে পারতেন, তাহলে মানে মানুষের ক্ষোভ এত থাকতো না, ইনি যদি আরজি করটাকে হ্যান্ডেল করতে পারতেন, এবং আরো অনেকগুলো ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতাগুলোকে সাধারণ মানুষের সামনে নির্বাচনের আগে চোখে আঙুল দিয়ে তুলে ধরেছিলেন। যে রাজনৈতিক দলের নেতা তুলে ধরেছিলেন তার কাছেই হতে দিয়ে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টা মিটিং তার মায়ের সঙ্গে, আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে 1.5 ঘন্টা মিটিং করলেন। শুনুন সেই অংশটা আমি শোনাবো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। यहाँ पे बंगाल में आरजी कार रेप एंड मर्डर केस हुआ, जिन्होंने ये काम किया सरकार ने उनकी रक्षा की और कोई अकाउंटेबिलिटी नहीं है। भाइयों और बहनों, ममता जी बीजेपी के लिए बंगाल में रास्ता खोल रही है, ये सच्चाई है। सच्चाई है कि अगर ममता जी ने सही तरीके से काम किया होता, अगर ममता जी ने बंगाल के लिए काम किया होता, भ्रष्टाचार नहीं किया होता, आरजी कार जैसे केस पर एक्शन लिया होता, तो यहां पर कोई बीजेपी का खतरा नहीं होता। শুনলেন, বেশি দিনের ঘটনা নয়, এই 1-1.5 মাস আগেকার ঘটনা। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসে এই আক্রমণ করেছিলেন। আচ্ছা, এবার আসি তাহলে আপনাদের সামনে। এরকম তো আপনারা অনেক দেখেছেন, আরো তথ্য পাওয়া যেতে পারে। এবার আসি আপনাদের সামনে যে তৃণমূল কংগ্রেসের স্বার্থ কি, তৃণমূল কংগ্রেস কেন মিশে যেতে চাইছে। কংগ্রেস না হয় বুঝলেন যে টাকা রয়েছে, ভোটের শেয়ার রয়েছে, তৃণমূল কংগ্রেসের স্বার্থ কি? দেখুন, তৃণমূল কংগ্রেস তাদের স্বার্থ হচ্ছে, প্রথম কথা, তৃণমূল কংগ্রেসকে নাকি অফার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, একটা বড় পদ তাকে দেওয়া হবে শোনা যাচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি। অর্থাৎ এবার সত্যি সত্যি তিনি সর্বভারতীয় রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি তিনি লিখতে পারবেন। এতদিন তো ওই ভুয়ো এমবি এর মতো জালিয়াতি করে লিখতেন, এবার তিনি সত্যি সত্যি ভাবে এই ঘটনাটা ঘটে গেলে লিখতে পারবেন জেনারেল সেক্রেটারি। তো এই দুটি বড় পোস্ট নাকি তাদেরকে অফার করা হয়েছে, এটা তাদের একটা সান্ত্বনা পুরস্কার। দ্বিতীয় যে পুরস্কারটা তারা পেতে পারেন বা যেটা করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে, দেখুন, রাজ্যসভায় তাদের কন্ট্রোলটা হারিয়ে গিয়েছে। ঋত তৃণমূল এই মুহূর্তে আসল তৃণমূল বলে দাবি করতে শুরু করেছে, আর কোনো ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যে রাজ্যসভাটাকে, মানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কন্ট্রোলটাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে আনবেন, এটা সম্ভব নয়।
কিন্তু দিল্লিটাকে তাও একটা অল্প চান্স হলেও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাও চেষ্টা করছেন, এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটা অ্যাডভান্টেজ কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার। সেটা কি আপনারা জানেন, গত পরশুদিন কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়ের নেতৃত্বে 19 জন সাংসদ তারা সাইন করে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন যে তারা আসল তৃণমূল এবং তারা এনডিএ কে সমর্থন করতে চান। এবং সেখানে এমন এমন রাজনৈতিক নেতৃত্বের নাম রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকে সৈনিক, সেরকম নাম রয়েছে যেমন মালা রায়। তেমনি আবার অন্য দিক থেকে আবার যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই যারা ক্ষমতায় এসেছেন, যেমন দেব থেকে শুরু করে কিংবা ইউসুফ পাঠান, তো এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বরাও রয়েছে। দেব যদিও কন্ট্রোভার্সিয়াল কেস, কিন্তু এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন সেটা হচ্ছে দল বিরোধী আইনটাকে যেন এরা উপেক্ষা করতে না পারে তার ব্যবস্থা করা। কিভাবে না, দল বিরোধী আইন কিভাবে চাপানো যায়? কোনো একটি রাজনৈতিক দল থেকে যদি 2/3 সাংসদ বেরিয়ে চলে যায় অন্য একটি রাজনৈতিক দলে, তাহলে দল বিরোধী বা দলত্যাগী আইনে তাদের বিরুদ্ধে আনা যায় না। যদি 2/3 কম রাজনৈতিক নেতা বেরিয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে দলত্যাগী আইন আনা যাবে এবং তাদের সাংসদ পদগুলোকে খারিজ করানো যায়। তো সেইটা সম্ভব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন এটাই চাইছেন যে এই মুহূর্তে কোন মডেলে তারা কংগ্রেসের সঙ্গে মিশে যেতে চাইছেন সেটা এখনো পরিষ্কার নয়। যখন খবর শুনছেন 11টা 11:30 যে মিটিং রয়েছে সেটা হয়ে যাওয়ার পর অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সেখানে যদি তৃণমূল কংগ্রেস সরাসরি গিয়ে যোগদান করে, যে বলেন যে এবার থেকে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল নেই, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস বলতে একটাই রাজনৈতিক দল, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতে পারবেন যে আমি যেহেতু তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি এখন মিশে গেছে এবং যেহেতু এখনো নতুন তৃণমূলের স্বীকৃতি তো এখনো নির্বাচন কমিশন দেয়নি, সেই ক্ষেত্রে দলত্যাগী এবং কংগ্রেসের যেহেতু আসন সংখ্যা এবং তৃণমূলের এমপির আসন সংখ্যা একসঙ্গে মিশে যাবে, তাই তো কংগ্রেসের এমপির আসন সংখ্যা তৃণমূলের এমপির আসন সংখ্যা একসঙ্গে যদি মিশে যায় তাহলে 2/3 কখনোই 19 জন হতে পারে না, যে 19 জন সাইন করেছেন। অর্থাৎ তাদের বিরুদ্ধে দলত্যাগী আইন কার্যকর করা হবে এবং তারা আর এনডিএ তে গিয়ে সাপোর্ট করতে পারবে না। এটা কংগ্রেসেরও লাভ, যে 19 জন যদি বলছেন যে এনডিএ ব্লককে সাপোর্ট করবে, সেটাকে আটকানোর জন্য যদি এই মুহূর্তে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মার্জ হয়ে যায় তাহলে এদের বিরুদ্ধে কিন্তু ওই দলত্যাগী বিরোধী আইন আনা যাবে। তার কারণ 2/3 হচ্ছে না, কারণ তখন কংগ্রেসের নাম্বার আর তৃণমূল কংগ্রেসের নাম্বারটা যোগ করে তার উপরে 2/3 মানে সেই নাম্বারটা অনেকটাই বেশি, হয়তো মানে ধরুন 30-35 পেরিয়ে যাবে। তাহলে সেই নাম্বার তৃণমূল কংগ্রেস কখনোই অ্যাচিভ করতে পারবে না, নতুন তৃণমূল কংগ্রেস অ্যাচিভ করতে পারবে না। সেইটা একটা কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও চাইতে পারেন যে এই মডেলে কিংবা আরো নতুন কোনো আইনের কোনো মডেল রয়েছে কিনা, আলটিমেটলি তিনি কংগ্রেসের সঙ্গে মিশে যেতে চাওয়ার চেষ্টা করছেন। সে যতই তিনি বলুন না কেন, রাহুল গান্ধী যতদিন থাকবেন ততদিন নরেন্দ্র মোদীর সিট পাকা, এই সমস্ত যতই বলুন না কেন, আলটিমেটলি নিজেকে আত্মসমর্পণ করে দিতে বাধ্য হচ্ছেন এবং এই আত্মসমর্পণের ফলে হয়তো কিছু নেগোসিয়েশন করার এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় নেই এবং এই সুযোগটা কংগ্রেস নেওয়ার চেষ্টা করছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হবে, হয়তো পার্টি ফান্ডের একটা অংশ তাকে স্টিল নিয়ন্ত্রণ করার দায়িত্ব বা তার সাইনের অথরিটি হয়তো তার কাছেই রাখা হবে, কিংবা এটা হতে পারে যে এই যে জিএস পদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হচ্ছে তার বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে আইনি লড়াই, সেইটা এই যে পশ্চিমবঙ্গের যে কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এবার মাঠে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রোটেক্ট করার জন্য। এই সমস্ত হিসাব নিকাশ করে আলটিমেটলি কোনো পথ না পেয়ে কার্যত 28 বছর পর আবারও মাতৃ জঠরে প্রবেশ করছেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বৃত্তটা সম্পূর্ণ হওয়ার একটা কাহিনী। কিন্তু এখানে আমি সর্বশেষ একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আপনাদের শোনাবো, কারণ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল কোথায় কংগ্রেসের সঙ্গে মিশছে? আরে আমরাই তো তৃণমূল, আমরা তো মিশছি না কংগ্রেসের সঙ্গে। অর্থাৎ তার কথারও একটা গুরুত্ব রয়েছে। গুরুত্বটা কি বোঝাবো, আগে কি বলেছেন শোনাবো।
যে কংগ্রেস একটা কংগ্রেস বড় তৃণমূল পদ মিশিয়ে যাচ্ছে এটা offer শোনা করেছে। যাচ্ছে। কারণ আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? মিশে যায় কংগ্রেস আর তৃণমূল, তখন কি হবে আপনাদের? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল, আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না, এটাও আমি তাদের মানে তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ, সংখ্যাগরিষ্ঠ মানে কি এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তারাও মিশছেন না। এরপরে হচ্ছে জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। তাহলে কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? কে ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে কি বলবো? তখন কি আপনার আলাদা প্রতীকের জন্য লড়াই যাবে? সেগুলো কাল কি হবে কালকে বলবো। আপাতত আজকে যা আছে এইটুকু বলতে পারি। আজকেরটা বললাম, এই যে আমি তো জানি কালকে আসবেন, কিন্তু সেটা যেহেতু কাল হবে, ধরুন তো আমারও তো, আপনাদেরও সমস্যা হতে পারে, আমারও সমস্যা হতে পারে, কালকের কথা কেউ বলতে পারে না। এখন ওই যে আমি বলি এখন 3:10 বাজে, 4:10 কি হবে কারুর জানা নেই। সুতরাং কাল যা হবে কাল দেখা যাবে, তখন কাল বলবো কাল কি করবো। শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা, বুঝতে পারলেন কি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবার কে, যে কংগ্রেস তৃণমূলের সঙ্গে মিশে যাবে না কংগ্রেস তৃণমূল কংগ্রেস আলাদা থাকবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবার কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূলটা নেই, এখন আমরাই তৃণমূল। কাজে আমরা তো কংগ্রেসের সঙ্গে মিশছি না, আমরা তো বিজেপিকে সমর্থন করছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তাতে এসে যাবে না, কিন্তু এখানেও হয়তো একটা আইনের ফাঁক রয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে সংখ্যা রয়েছে, কিন্তু সেখানে স্ট্যাম্প নেই। নির্বাচন কমিশনের স্ট্যাম্প প্রয়োজন হবে, কিংবা আদালতের স্ট্যাম্প প্রয়োজন হবে যে তারাই আসল তৃণমূল। এটা যতদিন না এখনো পর্যন্ত তারা প্রমাণ করতে পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু দুটোই আটকে যাবে। না মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যোগদান করে বলতে পারেন যে এই ফান্ড তাদের, এই ফান্ডের দায়িত্ব তার, না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি বলতে পারে যে এই ফান্ড আমাদের। কাজেই তখন কিন্তু এই ফান্ডটাকে ফ্রিজ করে দেওয়া হতে পারে। এই ফান্ডটা যতদিন না পর্যন্ত কে আসল তৃণমূল নির্ণয় হচ্ছে, ততদিন পর্যন্ত এই ফান্ডটা কারুর হাতেই আসবে না। এবং প্রতীক তো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মানে রেডি তিনি এটাকে ছেড়ে দেওয়ার জন্য। তো সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা আছে বলে মনে হয় না। এখন মেন হচ্ছে এই ফান্ডের দায়িত্বটা কার কাছে যাবে। আর কংগ্রেস দেখছে যে এটাই আমাদের কাছে একটা অপরচুনিটি, কারণ আমাদের এক লাফে যদি আমাদের অ্যাসেট এক লাফে দ্বিগুণের থেকে বেড়ে যায়, কারণ আমাদের যে অ্যাসেট ছিল তৃণমূল কংগ্রেসের অ্যাসেট তার থেকে বেশি, এক লাফে আমাদের অ্যাসেট যদি দ্বিগুণের থেকে বেড়ে যায়, তাহলে আমাদের থেকে আর খুশি আর কে হতে পারে? মানে এই যে ভোটের কৌশল, একে ওকে টাকা দেওয়া, প্রচার করা, এই সমস্ত দিকগুলো, বা মানে বিদেশের মাটি ব্যবহার করে সেখানে টাকা পয়সা ব্যবহার করে আরো বেশি ফেক এজেন্ডা ছড়ানো, সেই কাজগুলো আরো সহজ করে করা যাবে। সে যাই হোক, আমাদের যেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস থেকে এই সমস্ত সাম্প্রদায়িক দলগুলো, একটা তো আমরা পশ্চিমবঙ্গবাসী তৃণমূল কংগ্রেসকে মুছে দিয়েছি, এরপরে তৃণমূল কংগ্রেস যদি কংগ্রেসে যুক্ত হয়ে যায় এটা আমাদের জন্য ভালো। আমাদের লড়াইটা এবার ন্যাশনাল পর্বে যাবে, এবং আমরা চাইবো মানে এই কংগ্রেসকে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস মানচিত্র থেকে যেন তৃণমূলের মতো মুছে যায়, এটাও কিন্তু আমাদের সমানভাবে কামনা হবে। কি সমর্থন করেন তো লিখে জানাবেন আজকের এই পর্বে। আর যদি নতুন তথ্য পেয়ে থাকেন তাহলে সমর্থন করবেন, কারণ এগুলো খুঁজে আনতে পরিশ্রম করতে হয়, আর পরিশ্রম করি শুধুমাত্র আপনাদের মুখের দিকে তাকিয়ে। এবং আপনারা একটু ভালো কমেন্ট করবেন, আপনারা একটু শেয়ার করবেন, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, এই আশায়। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।